নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প নিমাই ভট্টাচার্যের লেখা প্রথম নায়িকা। কে স্বপ্ন দেখে না বলুন তো? সবাই স্বপ্ন দেখে, শৈশবে, কৈশোরে, যৌবনে। সব শিশুই তো স্বপ্ন দেখে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মেঘের রাজ্য জয় করবার। দুদিন পর আবার স্বপ্ন দেখে রেলগাড়ির ইঞ্জিন চালাবার বা উড়োজাহাজ নিয়ে উড়ে বেড়াবার। স্বপ্ন বদলে যায় কৈশোরে, বদলে যায় যৌবনেও। যৌবনে তো স্বপ্নের মিছিল আসে, তখন কত চোখে কত রকমের স্বপ্ন, মনে কত আশা। স্বপ্ন দেখার শেষ নেই প্রৌঢ়ত্বে, বার্ধক্যেও। তখন নাতি নাতনিকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে সুখের সংসার রেখে বিদায় নেবার, হয়তো আরও কত কি। মনীষও তেমনি স্বপ্ন দেখেছে। সেই স্কুলে একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকে ওর চোখে এক স্বপ্ন, সাহিত্যিক হবে। সেই একই স্বপ্ন বুকে নিয়ে কলেজের দিনগুলো কাটিয়ে এমএ পড়তে শুরু করল। কি মনীষ, কি নিয়ে পড়ছো? ডাক্তারবাবুর প্রশ্ন শুনে মনীষ একটু হেসে বলে, বাংলা নিয়ে পড়ছি। বাংলা নিয়ে? ডাক্তারবাবু যেন ইলেকট্রিক শক পান। ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, এ কি আর বিদ্যাসাগর বঙ্কিমের যুগ যে বাংলা নিয়ে পাশ করবার সঙ্গে সঙ্গেই তুমি? মনীষ আর শুনতে চায় না, বলে, আমি বরাবরই ঠিক করেছিলাম বাংলা নিয়েই পড়ব। ও, তারপর কি করবে? মনীষ জবাব দেবার আগেই ডাক্তারবাবু বলেন, বাংলায় এমএ পাশ করে হয় স্কুলে মাস্টারি, নয় কলেজে। তুমি এত ভালো ছাত্র হয়েও কেন যে সায়েন্স নিয়ে পড়লে না ভেবেই পাই না। শুভাকাঙ্ক্ষী হলেও ডাক্তারবাবুর কথায় মনীষ একটু দুঃখ পায়। স্বপ্নরাজ্যের রাজপ্রাসাদের একটা পাথর যেন খসে পড়ে। তাই মনে মনে ডাক্তারবাবুকে জবাব দেয়, সবাই কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, নাকি হওয়া উচিত? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তবে সমাজ চলবে কি করে? কারা স্কুলে কলেজে পড়াবে? অফিসের কর্মী আসবে কোথা থেকে? কোর্ট কাছারিতে মামলা মকদ্দমা সামলাবে কারা? ইউনিভার্সিটির ক্লাস শেষ হবার পর মনীষ কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরে বেড়ায়। বইয়ের দোকানগুলো দেখে আর মনে মনে ভাবে, একদিন নিশ্চয়ই ওর বই দিয়ে এই দোকানগুলো সাজানো হবে। ওর বই পড়ে মুগ্ধ হবে হাজার হাজার পাঠক পাঠিকা। প্রতিদিন কত চিঠি আসবে ওদের কাছ থেকে। তারপর আমন্ত্রণ আসবে সভা সমিতি থেকে। ওকে দেখার জন্য উপচে পড়বে ভিড়। মন্ত্রমুগ্ধের মতন ওরা ওর কথা শুনবে। তারপর হাজার হাজার ছেলে মেয়ে ওকে ঘিরে ধরবে ওর অটোগ্রাফের জন্য, ওর সঙ্গে একটা ছবি তোলার লোভে। স্বপ্ন দেখতে দেখতে মনীষ একটু হাসে। কিন্তু তারপর হঠাৎ একদিন ঝড় ওঠে মনীষের জীবনে। ভেঙে চুরমার হয়ে যায় ওর সব স্বপ্ন, এমনকি পায়ের তলার মাটিও যেন সরে যায়। লেখাপড়া শেষ না করেই মনীষকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়। এখন ওর চোখে নতুন স্বপ্ন, চাকরি চাই, বাঁচতে হবে, বাঁচাতে হবে সদ্য বিধবা মাকে, ভাই বোনকে। তা হেমন্ত বসন্তের মতন গ্রীষ্ম বর্ষাও তো আর চিরস্থায়ী নয়। তাই সুদিন চলেই এলো। দুপুরের ডাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে মনীষ আনন্দে খুশিতে চিৎকার করে ওঠে, মা, ও মা, আমি চাকরি পেয়েছি মা। ওর মা আঁচলে হাত মুছতে মুছতে ওর সামনে এসে দাঁড়িয়ে বলেন, আমি জানতাম রে মণি, চাকরি তুই পাবি, দুদিন আগে আর দুদিন পরে। আঁচলের কোণা দিয়ে মুখ চেপে ধরে চাপা কান্না কাঁদতে কাঁদতে উনি বলেন, তোর বাবা শুধুমাত্র তো নিজে মরলেন না, তোর ভবিষ্যৎটাকেও মেরে দিয়ে গেলেন।
মনীষ ওর মাকে জড়িয়ে ধরে একটু হাসতে হাসতে বলে, কে বলল মা আমার ভবিষ্যৎ নেই? যারা দুঃখে কষ্টে অতি সাধারণভাবে জীবন কাটায় তারাই তো সত্যিকারের সাহিত্যিক হয়। হ্যাঁ, সারাদিন কেরানিগিরির পর তুই আবার লেখালেখি করবি, তাহলেই হয়েছে। হ্যাঁ মা, সারাদিন কেরানিগিরি করার পরে আমি লিখব, তুমি দেখো। আমাকে ভোলাবার চেষ্টা করিস না মনি। না মা, আমি তোমাকে ভোলাচ্ছি না, সত্যি কথাই বলছি। না, মনীষ মাকে মিথ্যে আশ্বাস দেয়নি। ডালহৌসি পাড়ার স্টিফেন হাউসের এই অফিসে বসে সারাদিন কলম পিষতে পিষতেও ও স্বপ্ন দেখে, মনে মনে প্রতিজ্ঞা করে ডালহৌসি পাড়ার জনারণ্যে ও হারিয়ে যাবে না। কিন্তু তবু ভেসে যায় দায়িত্ব, কর্তব্য আর পরিবেশের চাপে। ওকে বাজার হাট করতে হয় না ঠিকই, কিন্তু দুই ভাই বোনের পড়াশুনো দেখাতে হয়। তাছাড়া টুকটাক এখানে ওখানে যেতেই হয়। বাবা মারা যাবার সঙ্গে সঙ্গেই তো সামাজিক দায় দায়িত্ব শেষ হয়নি। আজ বুড়ি মাসির মেয়ের বিয়ে, তো কাল রাঙা পিসির ছেলের বিয়ে, আবার পরশু বড় মাসির নাতির অন্নপ্রাশন লেগেই আছে। যেমন সময় নষ্ট তেমনি টাকার শ্রাদ্ধ। তবু মুখে হাসি নিয়ে মনীষকে এইসব দায়িত্ব পালন করতে হয়। অফিসেও একটা না একটা কিছু লেগেই আছে। এই তো সামনের মাসে ত্রিদীপবাবুর রিটায়ারমেন্ট, তাই শনিবার তার বিদায় সংবর্ধনা। ও মাসের প্রথম শনিবার ফুলেশ্বরে পিকনিক। পিকনিক থেকে ফিরে আসতে না আসতে জয়ন্ত মুচকি হেসে একটা কার্ড এগিয়ে দিল। খামের ওপর প্রজাপতির ছবি দেখেই মনীষ জিজ্ঞেস করে, কার বিয়ে, তোমার নাকি? না না, আমার ছোট বোনের। ও তাই নাকি? এক মুহূর্তের মধ্যেই মনীষ ভেবে নেয় তাহলে এ বিয়েতে না গেলেও চলবে। কিন্তু জয়ন্ত একটু থেমেই বলতে শুরু করলো, ভাই, আমার বাবা নেই, আমি সবচাইতে বড়, সব দায়িত্বই আমার, তাই তোমরা সবাই না গেলে হয়তো বিপদে পড়ে যাব। মনীষ সঙ্গে সঙ্গেই পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে বলে, আরে কিছু চিন্তা করো না, তোমার বোনের বিয়ে মানে তো আমাদেরও বোনের বিয়ে, আমরা সকলেই যাব। আরও কত কি যে আছে। আজ এক অসুস্থ সহকর্মীকে হাসপাতালে দেখতে যাব, তো আগামীকাল পাশের টেবিলে বিকাশবাবুর ম্যারেজ অ্যানিভার্সারি। প্রচণ্ড কাজের চাপের ওপর এসব যেন উপরি পাওনা। এ তো আর সরকারি অফিস না যে 11টায় এসেই 4টেয় চলে যাও। এখানে ঠিক 9:30 অফিসে ঢুকতে হয়, আর 5:30টায় ছুটি হওয়ার কথা, কিন্তু অধিকাংশ দিনই 6:30টার আগে বেরোতে পারে না মনীষ। তবে অফিস থেকে বেরিয়েই মনীষ কখনোই সোজা বাড়ি ফেরে না, আপন মনে ঘুরে বেড়ায়। কখনো ডালহৌসি, তো কখনো এসপ্লানেড, বা কখনো ইডেন গার্ডেনের পাশে, কখনো বা গঙ্গার ধারে। ঘুরতে ঘুরতে ও রোমন্থন করে সারা দিনের স্মৃতি। এইভাবেই দিনগুলো কেটে যায়। শেষ হয় মাসের পর মাস, ঘুরে যায় একটি বছর। টুকটাক পড়াশুনো করলেও মনীষ কিছু লেখার অবকাশ পায়নি গত 3 বছরে। হঠাৎ সেদিন রাতে খেয়াল হতেই ও চমকে ওঠে। তার দিন 7 পরে মনীষ অফিস থেকে বেরিয়েই নিজে হাতে জিপিওতে তার লেখাটা পোস্ট করে দিল। মনে মনে ঠিক করল যদি ছাপা হয় তাহলে লিখবে, নয়তো এই শেষ। মনীষ মনে মনে আশা করেছিল হয় মাসখানেকের মধ্যেই তার লেখা ফেরত আসবে, নতুবা এমন কোনো চিঠি আসবে যাতে লেখা থাকবে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাইতেছি যে আপনার গল্পটি আগামী কোনো এক সংখ্যায় প্রকাশিত হইবে আমাদের প্রকাশনী হইতে, ইত্যাদি ইত্যাদি। ভাবতে গিয়েও মনীষের হাসি পায়। ওর মতন লোকের প্রথম লেখায় যদি ছাপা হয় তাহলে আর কথাই ছিল না, তাও আবার সর্বজনপ্রিয় স্বদেশ পত্রিকায়। লেখাটি অমনোনীত হবার চিঠি যদি কোনো কারণে মার হাতে পড়ে,
সেই ভয়ে মনীষ ছদ্মনামে লিখেছিল। অমনোনীত হলে মা দুঃখ পাবেন। তাছাড়া অমনোনীত হবার চিঠি যদি পিয়ন ভুল করে পাশের বাড়ি বা সামনের বাড়িতে বিলি করে, তাহলে সকলেই ওকে উপহাস করবে। খারাপ খবর তো হাওয়ায় তাড়াতাড়ি উড়ে যায়, তাই না? কিন্তু 3 মাস পরও মনোনীত বা অমনোনীত হবার কোনো চিঠি না পেয়ে মনীষ ভাবল, বোধহয় লেখাটি হারিয়েই গেছে। শত সহস্র লেখার ভিড়ে লেখাটি চাপা পড়ে গেছে। একবার ভেবেছিল স্বদেশ অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু সাহসে কুলোয়নি। প্রতিদিনের কাজকর্ম দায় দায়িত্বের চাপে মনীষ যখন লেখাটির কথা প্রায় ভুলতে বসেছিল, তখন একদিন একটা অঘটন ঘটে বসল। একদিন ছুটির পর নিচে নামার জন্য লিফটে চড়তে পেছন দিক থেকে দুটি মেয়ের কথাবার্তা শুনে মনীষ চমকে ওঠে। আরে, আমি বলছি এই স্টিফেন হাউজেরই কেউ এই লেখাটি লিখেছে, বুঝেছিস? তার কোনো মানে নেই, এই বিল্ডিংয়ে কি কম বাইরের লোক আসে? হ্যাঁ, তা ঠিক, কিন্তু এত নিখুঁত ছবি কি বাইরের কেউ লিখতে পারবে? যাই বল, লেখাটা কিন্তু চমৎকার। ভদ্রলোকের হাতটি কিন্তু ভারী মিষ্টি, তাই না? আমারও দারুণ লেগেছে, জানিস। কিন্তু এই লেখকের লেখা আর কোথাও পড়েছি বলে মনে হয় না। না রে, আমিও কোনোদিনও পড়িনি, জানিস। মনীষ ওদের কথাবার্তা শুনে উত্তেজনায় ছটফট করে, কিন্তু চঞ্চলতায় পেছন ফিরে তাকাতে পারে না। এই, কিন্তু ঠিক কোন মেয়েটিকে নিয়ে লিখেছে বলতো? এই বাড়িতে এত মেয়ে কাজ করে যে ঠিক ধরতে পারা মুশকিল। হ্যাঁ, তা যা বলেছিস। তবে জানিস তো, 3rd ফ্লোর থেকে একটি মেয়ে লিফটে রোজ ওঠানামা করে। তার চেহারা আর হাবভাব গল্পের নায়িকার মতন। অন্য মেয়েটি উত্তর দেবার আগেই লিফট নিচে পৌঁছে যায়। মনীষ প্রায় পাগলের মতন ছুটে গিয়ে এক কপি স্বদেশ হাতে নিয়েই সূচিপত্র দেখে আনন্দে আর খুশিতে ঝলমল করে ওঠে। 1 কপি না, 2 কপি না, 4 কপি কাগজ কিনল। মাসের প্রায় শেষ, তবু মোড়ের মাথার নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে 20 টাকার মিষ্টি কিনে তবে বাড়ি ঢুকল। মা, ও মা, এই নাও মিষ্টি খাও। মনীষ হাসতে হাসতে বলে, বুলা আর কচিকেও দাও। তা তো দেব, কিন্তু হঠাৎ এত মিষ্টি আনলি কেন মণি? এমনি ইচ্ছে হলো তাই আনলাম। তাই বলে এত মিষ্টি? মনীষ হাসতে হাসতে বলে, বেশি তর্ক করলে তোমাকে একলাই সব মিষ্টি খাইয়ে ছাড়বো মা। 5-7 দিন পর ও অফিস থেকে ফিরতেই মা বললেন, হ্যাঁ রে মণি, দুপুরের ডাকে তোর একটা প্যাকেট এসেছে, টেবিলের উপর রেখে দিয়েছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মনীষ দৌড়ে ঘরে যায়। দেখে 2 কপি পত্রিকা ছাড়াও সম্পাদক ছোট্ট একটি চিঠি লিখেছেন। আপনার লেখাটি ছেপে সত্যি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে লেখাটির প্রশংসা করে কয়েকজন টেলিফোনও করেছে। যাই হোক, 2-1 দিনের মধ্যে একবার দেখা করলে ভালো হয়। মনীষ আনন্দে আর খুশিতে বারবার করে চিঠিটা পড়ে। ইচ্ছে করে তখনই ছুটে যায় স্বদেশ অফিসে, কিন্তু না, যায় না। নিজেকে সংযত করে 5-7 দিন পরে যায়। প্রবীণ সম্পাদক ওকে দেখেই অবাক। আরে, তোমার এত অল্প বয়স? আমি তো ভেবেছিলাম অন্তত 35-40 হবেই। মনীষ হেসে বলে, আমি গত মাসেই 25-এ পড়েছি। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এই বয়সেই তোমার লেখায় বেশ মুনশিয়ানা আছে। তাছাড়া তোমার হাতটি খুব মিষ্টি। মনীষ শুনে খুশি হয়, কিন্তু মুখে কিছু বলে না। তা তুমি কতদিন ধরে গল্প লিখছো? প্রথম গল্পই আপনাকে পাঠিয়েছি। ও তাই নাকি?
সম্পাদক বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলেন, আশ্চর্য, তোমার প্রথম লেখায় এত ভালো। একটু থেমে উনি বলেন, 42 বছর এই কাগজ চালাচ্ছি, বুঝেছ? অনেক লেখক লেখিকা দেখলাম তো। সেই অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি, যদি তুমি ফাঁকি না দাও তাহলে তুমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হবেই হবে। ফাঁকি দিলে আপনি শাসন করবেন? হা 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 হা। লেখকের খ্যাতি যশ হলে কি তিনি সম্পাদকের পরোয়া করেন? ওর কথা শুনে মনীষ অবাক হয়, বলে, আশা করি আমি কোনোদিনও আপনার মতামতকে উপেক্ষা করব না। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দাও, এবার কাজের কথায় আসি, কেমন? মনীষ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। সম্পাদক প্রশ্ন করেন, তোমার কি উপন্যাস লেখার কোনো পরিকল্পনা আছে? মনীষ একটু হেসে বলে, আমার 2টো উপন্যাস লেখা আছে, কিন্তু ভয়ে কাউকে পাঠাইনি। ভয়? তা কিসের ভয়? যদি কেউ না পড়ে ফেলে দেন? তা আমি যে সব লেখাই পড়ি তার প্রমাণ তো পেয়েছ। হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার। কালই 2টো উপন্যাস আমাকে দিয়ে যাও, আমি পড়ে দেখি। ঠিক আছে ঠিক আছে, আমি কালই নিয়ে আসব। হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলুন। আর তুমি কি বিশেষ কোনো কারণে ছদ্মনামে লিখেছ? মনীষ আবার একটু হেসে বলে, ভয়ে ভয়ে ছদ্মনাম ব্যবহার করেছি। আর না না, তুমি নিজের নামেই লেখো, ছদ্মনাম কি দরকার? ঠিক আছে ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। সম্পাদক বললেন, হ্যাঁ সেই ভালো। ছদ্মনাম ব্যবহার করে অযথা লেখক আর পাঠকের মধ্যে দূরত্ব বাড়িয়ে লাভ কি? মনীষ কখনো স্বপ্নেও ভাবেনি স্টিফেন হাউসের এক অখ্যাত অফিসের কেরানিগিরি করার জীবন নিয়ে লেখা উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই পাঠক পাঠিকা মহলে এক আলোড়ন সৃষ্টি করবে। চারিদিকে খুশির বন্যা। মনীষ খুশি, মনীষের মা খুশি, খুশি ওর 2 ভাই বোনও। এছাড়াও খুশি ওর প্রত্যেকটি সহকর্মী। শুধু খুশিই নয়, ভীষণ গর্বিত। জয়ন্ত ওর ছোট বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বলে, ওই যে বিয়ের দিন যে টক দই পরিবেশন করছিল, সেই তো মনীষ ব্যানার্জি। ঘরের সবাই বলেন, আরে তাই নাকি? জয়ন্ত গর্বের হাসি হেসে বলেন, হ্যাঁ, ও আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। হেড ক্লার্ক গিরিশবাবু সবার সামনেই বলেন, সারা জীবনে স্টিফেন হাউসে কেরানিগিরি করছি বলে দুনিয়ার সবাই ঘেন্না করত, কিন্তু মনীষের দয়ায় এখন বাজারে আমাদের প্রেস্টিজ বেড়ে গেছে। মনীষ বলে, না না গিরিশদা, প্লিজ ওইসব দয়া টয়া বলবেন না। তা বেশ, সে না হয় নাই বললাম, কিন্তু তুমি যে আমাদের প্রেস্টিজ বাড়িয়ে দিয়েছ সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই ভাই। পেছন দিক থেকে শ্যামল আর অজিত প্রায় একই সঙ্গে বলে, ঠিক বলেছেন গিরিশদা, একদম ঠিক বলেছেন। কোম্পানির মালিক মিস্টার চৌধুরী শুধু এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং ফ্রেট এলসি লাভ লোকসান ছাড়া কোনোদিনও কোনো কথা বলেননি। তাছাড়া গিরিশদার মতন প্রবীণ কর্মীও ওর মুখে কোনোদিনও হাসি দেখেননি। সেই মিস্টার চৌধুরী নিজের চেম্বারে ঢোকার আগে একগাল হাসি হেসে মনীষকে বলে, আমার স্ত্রী আর 2 মেয়ে তো তোমার রীতিমতন ভক্ত হয়ে উঠেছে, একদিন তোমাকে বাড়িতে নিয়ে যাব। মনীষ উঠে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। চৌধুরী সাহেব নিজের চেম্বারে ঢুকে যেতে গিরিশদা মুচকি হেসে বলেন, দেখলে তো মনীষ, তোমার জন্য বড় সাহেবের মনোভাবও কেমন বদলে গেছে। আগে উনি এ ঘর দিয়ে যাবার সময় আমাদের কারুর মুখের দিকে চেয়েও দেখতেন না। জয়ন্ত হাসতে হাসতে বলে, এ আর কি দেখছেন গিরিশদা,
এরপর দেখবেন বড় সাহেব মনীষের পাশের চেয়ারে বসে আপনাদের সবার সঙ্গে চা খাচ্ছেন। গিরিশদা কাজ করতে করতেই বলেন, তা হতেই পারে। স্টিফেন হাউসের অন্যান্য অনেক অফিসের লোকজন মাঝে মাঝেই এ ঘরে ঢুকে বলে যান, মনীশবাবু, লেখাটা কিন্তু দারুণ হচ্ছে। মনীষ একটু হেসে বলে, ধন্যবাদ। লিফটে ওঠানামার সময় অনেক মেয়ে পুরুষই ওকে দেখে জিজ্ঞেস করে, ভালো আছেন তো মনীশবাবু? 2-4 জন মহিলা তো নিজেদের খুশি চেপে রাখতে পারেন না। ওকে দেখলেই বলেন, আমরা কিন্তু আপনার দারুণ ভক্ত হয়ে উঠেছি মনীশবাবু। মনীষ শুধু একটু হাসে, কিন্তু এত মানুষের এত অভিনন্দন সত্ত্বেও যেন ওর মন ভরে না। এই স্টিফেন হাউসের যে মেয়েটিকে নিয়ে ও গল্প লিখে সাহিত্য জগতে প্রবেশাধিকার পেল, সে তো কোনোদিনও কিছু বলল না। এখনও মাঝে মাঝে লিফটে ওঠানামার সময় দেখা হয়, কিন্তু একবার 2 চোখ তুলে তাকায় না। মনীষ মনে মনে ভাবে, ও কি জানে না আমি ওকে নিয়েই লিখেছি? কিন্তু তা কী করে সম্ভব? ওই মেয়েটি ছাড়া আর কারোর সঙ্গে সার্কুলার রেলের কামরায় দেখা তো হয়নি আমার। নাকি ওই মেয়েটি গল্প উপন্যাস পড়ে না? না না, তা কী করে হয়? যদি সাহিত্য টাহিত্য বিষয়ে কোনো আগ্রহ নাই থাকতো, তাহলে কি বইমেলায় ওকে 2-3 দিন দেখি? যাই হোক, যত দিন যায় তত ওর খ্যাতি ছড়ায়। বুলা বলে, জানো দাদা, আমাদের স্কুলের 4-5 জন মিসরা তোমার সঙ্গে আলাপ করবে বলে পাগল হয়ে উঠেছে। কচি বলে, আমাদের লাইব্রেরিয়ান স্যার বলেছেন কি একটা ফাংশনে তোমাকে নিয়ে যাবেন। মনীষ কিছু বলে না, কিন্তু খুশি হয় শুনে। ওর মা হাসতে হাসতে বলেন, তুই লিখছিস বলে কিছু কিছু মেয়ে তো আমার সঙ্গেই গল্প করতে আসে। আজকাল আমি পথে ঘাটে বেরুলে কিছু কিছু লোককে বলতে শুনি, ওই যে মনীষ বন্দ্যোপাধ্যায়ের মা যাচ্ছেন। শুনে যে কি ভালো লাগে তা বোঝাতে পারবো না রে মণি। স্টিফেন হাউস উপন্যাসটি শেষ হবার আগে থেকেই নানা পত্রপত্রিকা থেকে লেখার অনুরোধ আসে। মনীষ সবাইকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে লেখে, চাকরি বাকরি করে লেখার খুব একটা বেশি সময় পাই না, সেজন্য এখনই লেখা দিতে পারছি না, কিন্তু ভবিষ্যতে সুযোগ মতন নিশ্চয়ই লেখা পাঠাবো। এই চিঠি পাওয়ার পরও 2-4টি পত্রিকার লোকজন বাড়িতে এসে হাজির হয়। অনুরোধ উপরোধ, ফিসফিস করে বলে, দরকার হলে টাকাটা অ্যাডভান্স দিতে পারি দাদা। মনীষ বলে, না না, তার দরকার হবে না, লেখা ছাপা হলেই টাকা দেবেন। স্বদেশ সম্পাদকও মহা খুশি। উনি সবার সামনেই বলেন, মনীষের উপন্যাসের জন্য কাগজের ডিমান্ড এত বাড়বে আমি ভাবতেই পারিনি। মনীষ জিজ্ঞাসা করে, অন্য উপন্যাসটি কবে ছাপবেন দাদা? পুজোর সংখ্যায় ছাপবো। আচ্ছা, তুমি কি অন্য কোনো পুজোর সংখ্যায় লিখবে? কয়েকটা কাগজ থেকে বারবার বলছে, কিন্তু আমি এখনই আর লিখতে চাই না। গুড গুড, ভেরি গুড। সম্পাদক টেবিলের ওপর জোরে একটা ঘুষি মেরেই বলেন, তাহলে দেখো আমি কি করি। সত্যি, একজন নতুন লেখককে নিয়ে যে কোনো পত্রিকা এত হইচই করতে পারে তা মনীষ কল্পনাও করতে পারেনি। মনীষের ছবি দিয়ে পোস্টার, মনীষের ছবি দিয়ে কলকাতার সব দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন, এর উপর সিনেমার স্লাইড আর রেডিওতেও বিজ্ঞাপন। পুজোর সংখ্যা বেরোবার আগেই এমন অবস্থা দাঁড়ালো যেন মনীষ কোনো ফিল্মের হিরো। পথে ঘাটে ট্রামে বাসে সবাই অবাক হয়ে ওকে দেখে। বাসের নিত্য সহযাত্রী বৃদ্ধরা বলেন, আরে তুমি যে এত বড় লেখক তা তো আমরা জানতামই না। অল্প বয়সী ছেলেমেয়েরা ওকে কাছাকাছি পেলেই অটোগ্রাফ চায়। বুলা আর কচি বলে, দাদা
তোমার জন্য স্কুলে আমাদের কি খাতির ভাবতেও পারবে না। সবচাইতে মজা হয় স্টিফেন হাউসে। লিফটে ওঠার সময় মনীষ লাইনে দাঁড়ালে সবাই হৈ হৈ করে ওঠেন। আরে আপনি আবার লাইনে দাঁড়াচ্ছেন কেন? যান যান, উঠে যান। না না, 2-5 মিনিট লাইনে দাঁড়াতে কি আর এমন কষ্ট, আপনারা উঠুন। কিন্তু কে কার কথা শুনে? সবাই প্রায় জোর করে ওকে লিফটে ঢুকিয়ে দেয়। আর চৌধুরী সাহেব, উনি এখন রোজই মনীষের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব না করে নিজের চেম্বারে ঢোকেন না। তাছাড়া পুজোর ছুটির পর প্রথম অফিস এসেই চৌধুরী সাহেব সবার সঙ্গে কোলাকুলির পর্ব শেষ করেই বলেন, গিরিশবাবু, আমি আপনাদের সবাইকে জানিয়ে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন। দেখুন, মনীষ ব্যানার্জির জন্য আমরা সবাই গর্বিত, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গিরিশবাবু বলেন, সে তো 100 বার স্যার। তাই বলছিলাম, আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি মনীষকে 200 টাকা স্পেশাল ইনক্রিমেন্ট দিতে চাই। ঘর ভর্তি সবাই হাততালি দিয়ে ওকে সমর্থন জানালেন। এবার মনীষ উঠে দাঁড়িয়ে বলেন, স্যার, এই আমার প্রথম চাকরি। আপনি তাড়িয়ে না দিলে বোধহয় আমি কোনোদিনও এই চাকরি ছাড়ব না। চৌধুরী সাহেব দাঁত দিয়ে জিভ কামড়ে বলেন, আরে ছি ছি, আমি আপনাকে তাড়াবো? আপনাকে তাড়ালে আমাকে আর এই স্টিফেন হাউসে ঢুকতে হচ্ছে না মশাই। ওর কথায় সবাই হাসেন। মনীষ বলে, স্যার, আমি এখন লিখেও কিছু আয় করতে শুরু করেছি। আপনি কাইন্ডলি শুধু আমাকে ইনক্রিমেন্ট দেবেন না। আহা, এ তো স্পেশাল ইনক্রিমেন্ট। বছরের শেষে তো সবারই নর্মাল ইনক্রিমেন্ট হবে। তবু স্যার, আপনি সবাইকে 10 টাকা করে দিলেও। চৌধুরী সাহেব ওর কাঁধে একটা হাত রেখে বলেন, ঠিক আছে, আমি সবাইকে 50 টাকা করে স্পেশাল ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু আপনাকে ওই 200 টাকাই। সবাই হাততালি দিয়ে চৌধুরী সাহেবের ঘোষণাকে অভিনন্দন জানালেন। মনীষের চোখে হঠাৎ পৃথিবীর রং বদলে গেল। চারিদিকে শুধু আলো আর আলো। হাটে বাজারে, পথে ঘাটে, কর্মক্ষেত্রের ভেতরে ও বাইরে অপরিচিতি অজানা মহলেও স্বীকৃতি আর ভালোবাসা। বাবার মৃত্যুর পর যারা একবারও এদিকে পা বাড়াননি, তারাও হঠাৎ এক বাক্স মিষ্টি হাতে নিয়ে আসতে শুরু করলেন। বিশ্বাস করুন বৌদি, আমি তো ভাবতেই পারিনি আমাদের মনীষদাই এত পপুলার লেখক। খবরের কাগজ দেখে বলি, আরে এ তো আমাদেরই মনীষদা। মনীষের মা একটু শুকনো হাসি হেসে বলেন, সত্যিই তো, আপনারা জানবেন কি করে? দীপা কলেজে পড়ে বলে এসব খবর ওরাই রাখে। প্রলয়বাবু একগাল হাসি হেসে বলেন, এক রবিবার দীপাকে নিয়ে আসবো বৌদি। ও মনীষের সাথে দেখা করবার জন্য পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবেন। সন্ধ্যের পর বাড়ি ফিরতেই ওর মা হাসতে হাসতে বলেন, হ্যাঁ রে মনি, তুই এবার থেকে আমাকে মাইনে দিবি, বুঝেছিস? মনীষও হাসতে হাসতে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাকে হঠাৎ মাইনে দেব কেন মা? সারাদিন তোর সেক্রেটারিগিরি করছি, তো আর মাইনে দিবি না? উনি একটু থেমে বলেন, তোর জন্য রোজ আমাকে কত লোকের সঙ্গে বক বক করতে হয় তা জানিস? মনীষ ওর মার পাশে বসে জিজ্ঞেস করে, আজ আবার কে এসেছিল মা? তোর বাবার এক পুরনো সহকর্মী প্রলয় চ্যাটার্জি এসে তোর প্রশংসার সঙ্গে সঙ্গে নিজের মেয়ের গুণকীর্তন করলেন ঘণ্টা খানেক ধরে। হঠাৎ? ঠিক জানি না, হয়তো ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবার মতলব করছে। বাহ, চমৎকার। মনীষের মা আবার বলেন, উনি থাকতে থাকতে বুলার স্কুলের 2 দিদিমণি এসে হাজির। বুলার স্কুলের দিদিমণি? কেন? ওদের স্কুলের আবৃত্তি প্রতিযোগিতায় তোকে প্রধান বিচারক হতে হবে। আমি?
তা আমি কি সৌম্য মিত্তির যে আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হব? সে আমি জানি না মণি, আমি কথা দিয়ে দিয়েছি তুই যাবি। হ্যাঁ, কথা দিয়ে দিয়েছ? হ্যাঁ রে, না দিয়ে পারলাম না যে। এছাড়া ইন্দ্রাণী তার দুই বন্ধুকে নিয়ে এসেছিল। তাই এই ইন্দ্রাণী আবার কে মা? ওর মা একটু হেসে বলেন, ও তোর ভক্ত হিসেবে প্রথমে আসে, কিন্তু এখন আমার ভক্তই হয়ে উঠেছে। আজকাল তো কত ছেলে মেয়েই আসা যাওয়া করে, কিন্তু ইন্দ্রাণীর মতন কেউ না। বুলা দৌড়ে এসে বলে, আমাদের স্কুলের ক্লাস 10-এর একটা মেয়ে তোমার দারুণ ভক্ত দাদা, সে তোমার একটা ছবি চেয়েছে। আমার ছবি? আমি কোথায় ছবি পাবো? না 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 দাদা, প্লিজ প্লিজ প্লিজ। এইভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে বছর ঘুরে যায়। মনীষের খ্যাতি আর যশের সঙ্গে সঙ্গে অর্থও আসে পত্রপত্রিকা প্রকাশকদের কাছ থেকে। দুশ্চিন্তা, অভাব, অনটন এখন অতীত স্মৃতি মাত্র। তবে এখন মনীষের ব্যস্ততার শেষ নেই। সকালবেলায় উঠেই লিখতে বসে, এরই মধ্যে পত্রপত্রিকা ও প্রকাশকদের লোকজন এলে তাদের সাথে কথাবার্তা বলে, তারপর খেয়ে দিয়ে দৌড়ে অফিস যায়। অফিসেও নানানজন আসে দেখা সাক্ষাৎ করতে। অফিস থেকে সোজা বাড়ি ফেরে না সে কোনো দিনই। ন্যাশনাল লাইব্রেরি বা পত্রপত্রিকার অফিসে যেতে হয় মাঝে মধ্যেই, অথবা আপন মনে ঘুরে বেড়ায় এখানে ওখানে। কখনো কখনো পুরনো বন্ধুবান্ধব বা অফিসের সহকর্মীদের পাল্লায় পড়ে আড্ডা দিয়ে তবেই বাড়ি ফেরে। কিছু খেতে খেতেই ভাই বোনদের সঙ্গে গল্পগুজব, হাসি ঠাট্টা করে, তারপর আবার লিখতে বসে। কত রাত পর্যন্ত লেখে তার ঠিক ঠিকানা নেই। মাঝরাতে ঘুম ভাঙলেই মা ওকে বকুনি দেয়, হ্যাঁ রে, 1:30 বেজে গেল, শিগগিরই শুয়ে পড়, একটা অসুখ বিসুখ না হলে বুঝি থামবি না তুই? হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি উঠছি। এভাবেই আরও প্রায় বছরখানেক কাটার পর ওর মা একদিন বললেন, তুই তো বড় বড় ডাক্তার দেখালি, তবু তো আমার প্রেশারটা কিছুতেই কমছে না মনি, অর্ধেক সময় মাথায় তুলতে পারি না, তাই তোকে একটা কথা বলতাম। হ্যাঁ মা বলো, কিন্তু কথাটা তোকে মনে রাখতে হবে কিন্তু মনি। তা তোমার কোন কথাটা আমি রাখি না শুনি মা? না তা বলছি না, তবে তবে আবার কি বলো। এবার ওর মা বলেন, তুই যে নিজে দেখে শুনে কোনো মেয়েকে ঘরে আনবি এমন সম্ভাবনা তো দেখছি না বাপু। মনীষ একটু হেসে বলেন, ও তুমি আমার বিয়ের কথা বলবে? বিয়ের কথা মানে? ওর মা একবার ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আমি একটি মেয়েকে পছন্দ করেছি, ওর মা আর তার বড় ভাইকে আমি কথাও দিয়েছি। মনীষ মায়ের কথা শুনে যেন গাছ থেকে পড়ে। মানে একেবারে কথা দিয়ে দিয়েছ? হ্যাঁ, কথা দিয়ে দিয়েছি। মেয়েটি একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা মনি। অনার্স নিয়ে বিএ পাশ করে একটা প্রাইভেট ফার্মে 1100 টাকা মাইনের চাকরি করছে। তাছাড়া তুই দেখলেই বুঝতে পারবি মনি, অপছন্দ হবার কোনো কারণ নেই, তুই দেখিস। উনি একটু থেমে বলেন, তাছাড়া তোর বয়স তো দিন দিন কমছে না, বিয়ে করার বয়স তো বহুদিন হলো হয়ে গেছে। হঠাৎ বিয়ের কথা শুনে মনীষ সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না। মনীষ কিছু বলার আগেই উনি আবার বলেন, মেয়েটিকে বুলা কচিরও খুব ভালো লেগেছে রে, সামনের রবিবার তোকে নিয়ে মেয়ে দেখতে যাব। তার দরকার হবে না মা। শুধু এইটুকু বলেই মনীষ নিজের ঘরে চলে যায়। আর মনে মনে ঠিক করে, স্টিফেন হাউসের যে মেয়েটিকে নিয়ে ও প্রথম গল্প লিখে সাহিত্য জগতের স্বর্ণশিখর প্রাঙ্গণে প্রবেশাধিকার পেয়েছে, তার সঙ্গে একটু কথা বলবে। কিন্তু হায় ভগবান, দিনের পর দিন স্টিফেন হাউসের ঘরে ঘরে উকি দিয়েও মনীষ সেই প্রথম নায়িকার দেখা পায় না। ওদিকে ওর মা যথারীতি এগিয়ে যান,
মনীষ মনের মধ্যে একটা অসহ্য জ্বালা বোধ করে, কিন্তু কাউকে কিছু প্রকাশ করতে পারে না। কিন্তু সময় তো আর দাঁড়িয়ে থাকে না, সে তার আপন গতিতে এগিয়ে যায়। এরই মধ্যে ওর মা ছেলেকে বারবার অনুরোধ করেন, চল না বাবা, একবার মেয়েটাকে একটু দেখবি। বলছি তো তার দরকার নেই মা। আমার মন বলছে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি রে মণি, কিন্তু তবু নেমন্তন্নর কার্ডগুলো ছাড়ার আগে তুই মেয়েটাকে না দেখলে কিছুতে শান্তি পাচ্ছি না বাবা। না না, আমি কোথাও যাব না। দিন তিনেক পর মনীষ অফিস বেরোবার সময় ওর মা বললেন, হ্যাঁ রে মণি, আজ 3টের সময় ডক্টর ঘোষ আসবেন, তোকে থাকতে বলেছেন, তুই কি তখন আসতে পারবি? উনি কি ঠিক আসবেন? হ্যাঁ, আসবেন বলেছেন। ঠিক আছে, আমি এসে যাব। মনীষ ট্যাক্সি নিয়ে ঠিক 2:30-র মধ্যেই বাড়ি ফিরে আসে। বাড়ির দরজায় পা দিয়েই মাকে জিজ্ঞেস করে, ডক্টর ঘোষ আসেননি তো? না, এখনো তো আসেননি। তুই তোর ঘরে যা, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মনীষ তত্তর করে সিঁড়ি দিয়ে উঠেই নিজের ঘরে পা দিয়েই সেই স্টিফেন হাউসের প্রথম নায়িকাকে দেখে চমকে ওঠে। আমতা আমতা করে বলে, আপনি? হ্যাঁ, মা আসতে বলেছিলেন তাই। সত্যি মা আপনাকে আসতে বলেছিলেন? ও শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। পেছনের দিক থেকে মনীষের মা ঘরে ঢুকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে মণি, আমি কি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি বাবা? আনন্দে আর খুশিতে মনীষ 2 হাত দিয়ে তার মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, ওহ মা, তুমি কি করে আমার মনের কথা জানতে পারলে মা? ওরে, আমি যে তোর মা রে মণি। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।